তোমরা সবাই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আমাদের টেস্ট পরীক্ষা মোটামুটি প্রায় প্রত্যেকটা স্কুলে শেষ হয়ে গেছে। আমি তোমাদের টেস্টের আগে কিছু কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছি যেগুলো মাধ্যমিক পরীক্ষা আসতে পারে। তো আজকে আমি তোমাদের শেষ যে ক্লাসটা নিয়েছিলাম আয়নীয় যৌগ, সেই আয়নীয় যৌগ থেকে যে কোশ্চেনগুলো মাধ্যমিক পরীক্ষা আসতে পারে আমি সেগুলো নিয়ে একটা কোশ্চেন সেট তৈরি করেছি। সেগুলো আজকে তোমাদের আমি আলোচনা করব। তোমরা অবশ্যই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো, বেশি বেশি করে মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে থাকো, ভালোভাবে চলাফেরা করো, সুন্দর মন নিয়ে চলাফেরা করো আর খুব মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে আমি তোমাদের আজকে নেক্সট যে স্টাডিটা আছে সেটা আমি চলে যাচ্ছি। দেখো, বলেছি যে নিচের কোন যৌগের অণুর অস্তিত্ব নেই। আমরা জানি যেগুলো আয়নীয় যৌগ, সেই আয়নীয় যৌগের বৈশিষ্ট্য আমি তোমাদের লিখিয়েছি। সেখানে দেখবে আমি লিখিয়ে দিয়েছি যে আয়নীয় যৌগের কোনো স্বাধীন অস্তিত্ব নেই, ঠিক আছে? তাহলে এখানে কোন অপশনটা হবে বলো তোমরা? তাহলে HCl তো একটি সমযোজী যৌগ, হাইড্রোজেন ক্লোরাইড। ক্যালসিয়াম অক্সাইড আয়নীয় যৌগ, আর এরা হচ্ছে সমযোজী যৌগ, মিথেন আর অ্যামোনিয়াও সমযোজী যৌগ। তাহলে এদের কিন্তু অস্তিত্ব আছে, কার অস্তিত্ব নেই? এইটা নেই। তাহলে বিটা দিয়ে দিলাম, ক্যালসিয়াম অক্সাইড। এবার বলছে ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? দেখো, আমরা জানি প্রত্যেকটি আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হয় এবং তারা আয়ন উৎপন্ন করে এবং তড়িৎ পরিবহন করে। তাহলে এখানে কি হলো? তাহলে ক্লোরোফর্ম কিন্তু আয়নীয় যৌগ নয়, সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ। তাহলে সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু জলে দ্রবীভূত হবে। তাহলে কে জলে দ্রবীভূত হবে না? ক্লোরোফর্ম। তাহলে এর উত্তরটা তাহলে কি লিখবো আমরা এখানে? অবশ্যই উত্তরটা আমি কি লিখবো তাহলে এখানে? ক্লোরোফর্ম। কি লিখবো? ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্ম কি হচ্ছে আমার? সেটা কিন্তু জলে দ্রবীভূত হয় না। ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না। হয় না। নেক্সট আছে, একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক নীতি মান্য করে না। উদাহরণ হচ্ছে লিথিয়াম হাইড্রাইড। কেন? দেখো, আমি কি দিলাম? লিথিয়াম হাইড্রাইড, এই যৌগটা। কেন? দেখো, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম। তাহলে এর ইলেকট্রন বিন্যাস 2 আর 1। তাহলে বাইরের পক্ষে কটা ইলেকট্রন আছে? একটা। এবার হাইড্রোজেন, এর বাইরের পক্ষে কটা ইলেকট্রন আছে? এর বাইরে কিন্তু 1 হাইড্রোজেন। তাহলে এরও বাইরে কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে কি হবে না, লিথিয়াম কিন্তু একে এই একটা ইলেকট্রন কিন্তু লিথিয়াম হাইড্রোজেনকে দেবে। কাকে দেবে? ঠিক এটা হাইড্রোজেনকে সে দিয়ে দেবে। দিয়ে দিলে কি হবে না, লিথিয়ামে তখন কি হবে না, একটা ফ্লাশ হয়ে যাবে। দেখো, তখন লিথিয়াম কি হয়ে যাবে? Li প্লাস এবং ইলেকট্রন বাইরে ইলেকট্রন 2। কেন না, লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল সে হিলিয়ামের গঠন পেল। তাহলে এখানে কি কারোর বাইরে 8টা ইলেকট্রন হলো কি? হলো না। তাহলে লিথিয়াম পরমাণুটি একটি ইলেকট্রন ত্যাগ করে সুস্থিত হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। মানে এখানে কিন্তু আমার অষ্টক নীতি প্রযোজ্য হলো না। অর্থাৎ যে কোনো একটা মৌলের পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জন করে তার বাইরে কক্ষে যে 8টা ইলেকট্রন রাখে সেই নীতিটা কিন্তু এখানে প্রযোজ্য হচ্ছে না। কিন্তু এখানে কিন্তু আয়নীয় যৌগ তৈরি হচ্ছে। তাহলে লিথিয়াম হলো। আর হাইড্রোজেন কি করবে? ছিল একটা, সে নিয়েছে আরেকটা। তাহলে এবারে দুটো হলো, এদিকে তখন মাইনাস হয়ে গেল। কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। তাহলে এটা উদাহরণ কি হলো? তাহলে Li প্লাস আর H মাইনাস বা LiH। তাহলে লিথিয়াম হাইড্রেট এই যৌগ গঠনের ক্ষেত্রে কিন্তু অষ্টক নীতি মান্য হয় না। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, পরীক্ষাতে আসি। আমি যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে। ভালো করে তোমরা দেখবে, কিন্তু তোমাদের জন্য অনেক খেটে এই প্রশ্নগুলো তৈরি করছি। অবশ্যই ভালো করে দেখো। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলেছি তোমরা অবশ্যই আমার যে ইজি সায়েন্স সলিউশন এই চ্যানেলটা আছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে। চ্যানেলটা কি বলছি? ইজি সায়েন্স সলিউশন, ইজি সায়েন্স সলিউশন, এস কিন্তু নয়, ইজি সায়েন্স সলিউশন। এটা তোমরা কি করবে? এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবে। তাহলে আমার প্রত্যেকটা স্টাডি তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট আসছি
সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে বেশি কেন? দেখো আমরা জানি প্রতিটি আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। যেহেতু সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্ক মানে একটি আয়নীয় যৌগ, তাই তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কিন্তু গ্লুকোজ একটি কি সমযোজী যৌগ, তাই তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তাহলে উত্তরটা এক লাইনে লিখে দেবো। কি লিখবো তাহলে আমি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কি লিখবো? একটি আয়নীয় যৌগ, একটি আয়নীয় যৌগ। তাহলে সোডিয়াম ক্লোরাইড কি যৌগ? সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, তাই এবং গ্লুকোজ একটি সমযোজী যৌগ। কি যৌগ? সমযোজী যৌগ। তাই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। তাই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক, সোডিয়াম গলনাঙ্ক সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কার থেকে বেশি? গ্লুকোজের থেকে বেশি। গ্লুকোজের থেকে বেশি। তাহলে বুঝতে পারছো তো? তাহলে কেন? সোডিয়াম ক্লোরাইড যেহেতু আয়নীয় যৌগ, তাই তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। এবার বলছি নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত? ঠিক করে দেখো, বলছি নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত? তাহলে সেটা কোনটা হবে? সোডিয়াম ক্লোরাইড এটা আয়নীয় যৌগ অবশ্যই। হাইড্রোজেন ক্লোরাইড এটা কিন্তু আয়নীয় যৌগ নয়। ন্যাপথালিন এটা আয়নীয় যৌগ নয়। গ্লুকোজ আয়নীয় যৌগ নয়। তাহলে কোন অপশনটা হবে? তাহলে তোমাদের অপশন হবে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড কি যৌগ? আয়নীয় যৌগ, সেটাই একমাত্র আয়ন দ্বারা গঠিত। আচ্ছা দেখাও যে ফ্লোরিন আয়নীয় বন্ধন গঠন করে N এর সঙ্গে এবং সমযোজী বন্ধন গঠন করে H এর সঙ্গে। আমাকে দেখাতে বলেছে, এটা পরীক্ষায় কিন্তু এসেছে। বলেছে যে কি এ ধরনের আসবে, এটা খেয়াল রাখবে। বলছি যে ফ্লোরাইড আয়ন সে কিন্তু সোডিয়ামের সঙ্গে কি বন্ধন করছে? তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। কিন্তু হাইড্রোজেনের সঙ্গে কেন সমযোজী বন্ধন করছে? তাহলে আমরা কি করব না, এদের যে ইলেকট্রন বিন্যাস দিয়ে এরা যে যৌগ গঠনটা করছে সেটা কিভাবে গঠন করছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো। এরা বহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন গ্রহণ করছে কি বর্জন করছে, কি নিজেরা সমানভাবে ব্যবহার করে যৌগ গঠন করছে, সেই গঠনটা যদি আমরা করতে পারি তাহলে এরা বলতে পারবো এরা আয়নীয় বন্ধন করছে কি সমযোজী যৌগ বন্ধন গঠন করছে। ঠিক আছে, দেখো 1 নম্বর প্রথমটা কি বলছি? F N এর সঙ্গে নিব। তাহলে আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, কি হয় 2 8 1, তার মানে এর বাইরে একটা আছে। ফ্লোরিন 9 ফ্লোরিন, তাহলে 2 আর 7, তার এর বাইরে কটা আছে? 1 2 3 4 5 6 7। তার মানে কি জিনিসটা জানছে কিন্তু, মানে তাহলে এ কিন্তু ইলেকট্রন একে দেবে, এর অষ্টক পূর্তির জন্য একে ইলেকট্রন দেবে। তাহলে এরা যখন যৌগটা গঠন করছে তাহলে কেমন যৌগটা গঠন করছে? তাহলে এরা কেমন গঠন করছে দেখো। এরা যখন গঠন করছে তাহলে এখানে কিন্তু সোডিয়াম প্লাস হয়ে গেল, আর ফ্লোরাইড কিন্তু কি হয়ে গেল
না, এর একটা নিয়েছে আর নিজে ছিল 1 2 3 4 5 6 7, এই কিন্তু মাইনাস হয়ে গেল। এর ইলেকট্রন বিন্যাস হলো 2 8, আর এর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2 আর 8, কেন একটা নিয়েছে। তাহলে এই প্লাস আর মাইনাস মিলে তাহলে এরা কি যৌগ গঠন করবে, তাহলে আয়নীয় যৌগ Na প্লাস আর F মাইনাস, তাহলে কি যৌগ, না এটা হয়ে গেল আমার আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ। তাহলে তাহলে সোডিয়াম ফ্লোরাইডের সঙ্গে তাহলে আয়নীয় যৌগ গঠন করবে, কিন্তু এই ফ্লোরাইড হাইড্রোজেনের সঙ্গে কি করছে দেখো, 2 নম্বরটা ফ্লোরাইড আর হাইড্রোজেন, তাহলে এরা কি করছে দেখো, হাইড্রোজেন এর বাইরের কোয়ান্টিটি আছে একটা, ফ্লোরাইড তার বাইরের কোয়ান্টিটি আছে 7টা, 1 2 3 4 5 6 7, এর 2 আর 7, এর হচ্ছে 1, এটা ইলেকট্রন বিন্যাস। যা যেমন ইলেকট্রন বিন্যাস এটা আমি দেখিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এরা কি করতে, কি দেখো এখানে হাইড্রোজেন তার কাছাকাছি নিষ্ক্রিয় হলো কি হিলিয়াম, তাহলে হাইড্রোজেন, তাহলে হিলিয়ামের বাইরে কত ইলেকট্রন, 2টি ইলেকট্রন, তাই না, হিলিয়ামের বাইরে কত ইলেকট্রন, 2টি। তাহলে হাইড্রোজেন যদি হিলিয়ামের গঠন পেতে চায় তাহলে তাকে বাইরে কত ইলেকট্রন লাগবে, 2টো, তাহলে আছে একটা, এর কাছ থেকে একটা নেবে, এর কাছ থেকে কিন্তু একটা নেবে, মানে একে একটা দেবে, দিলে এ কি পেয়ে যাবে, এ কিন্তু তার কাছাকাছি নিষ্ক্রিয় হলো হিলিয়ামের গঠন পেয়ে যাবে। আবার ফ্লুরিনের আছে 7টা, তাহলে অষ্টক পূর্তির জন্য এইটা একেও কিন্তু দেবে। যখন এরা পরস্পর দেওয়া নেওয়ার মধ্যে যৌগ গঠন করছে তখন সেটা সমাজীয় যৌগ হয়ে যাচ্ছে। তাহলে ঘটনাটা কেমন ঘটছে দেখো, তাহলে এটা কিভাবে হবে, হাইড্রোজেন এই একটা থাকলো, ফ্লুরিনের এই 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে জিনিসটা কি হবে, হাইড্রোজেন এই ফ্লুরিনে এক ইলেকট্রন ব্যবহার করবে, ফ্লুরিনও কি করবে হাইড্রোজেনের ইলেকট্রনটাকে এইভাবে ব্যবহার করবে। তাহলে এরা কি যৌগ গঠন করবে, হাইড্রোজেন ফ্লুরাইড। এটা কি যৌগ, এটা হচ্ছে সমযোজী যৌগ। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে তাহলে ফ্লোরিন কি করছে, সোডিয়ামের সঙ্গে আয়নীয় যৌগ গঠন করছে, এই ফ্লোরিন হাইড্রোজেনের সঙ্গে যখন যৌগ গঠন করছে তখন কি যৌগ গঠন করছে, সমযোজী যৌগ। কি করে বলে সেটা বুঝতে পারে, নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক, কি কি দেওয়া আছে, বিশুদ্ধ জল আদৌ তড়িৎ পরিবহন করে না, চিনির জলীয় দ্রবণ আদৌ তড়িৎ পরিবহন করে না, কেন, চিনি হচ্ছে সমযোজী যৌগ, আর বিশুদ্ধ জলও সে তড়িৎ পরিবহন করে না, সেও সমযোজী যৌগ। তরল হাইড্রোজেন ক্লোরাইড, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ পরিবহন করে, কিন্তু তরল হাইড্রোজেন ক্লোরাইড মানে কি, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে তুমি চাপ প্রয়োগ করে তরল করেছো, মানে সে কিন্তু তড়িৎ পরিবহন করবে না। কিন্তু যদি ওই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে তুমি জলে দ্রবীভূত করে দাও তাহলে সে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, তখন কিন্তু তড়িৎ পরিবহন করবে। কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যখন চাপ প্রয়োগ করে তরল করা হচ্ছে তখন কিন্তু সে তড়িৎ পরিবহন করবে না, কেন, তখন কিন্তু সে সমযোজী যৌগ। অ্যাসিডিক অ্যাসিড জলীয় দ্রবণ, হ্যাঁ এটা তড়িৎ পরিবহন করে, এটা তো অ্যাসিড। এবার বলছি তোমাকে NO2 লুইস ডট গঠন করতে বলেছে, করা যায় সহজ তো। তার NO2 লুইস ডট গঠন বলেছে, তার নাইট্রোজেন, দেখো NO2 মানে 2টো পরমাণু, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি, 7 নাইট্রোজেন, তাহলে 2 আর 5, 2 আর 5, তাহলে এর বাইরে কটা আছে, 1 2 3 4 5টা, এবারে ওকে 1 2 3 4 5টা। দেখো কোনটাই কিন্তু অষ্টক পূর্তি করেনি, কোন নাইট্রোজেন কিন্তু অষ্টক পূর্তি করেনি। তাহলে কি করব, এ কি করবে, এটাকে দেবে, এ কি করবে, এই ইলেকট্রনটাকে দেবে, এ কি করবে, একে এইটাকে দেবে, এর এইটা দেবে, এইটা একে দেবে, এইটা একে দেবে। তাহলে তুমি দেখো তখন কিন্তু অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে।
নাইট্রোজেন ছিল 5টা, এর কাছ থেকে 3টে নেবে, 8টা হয়ে গেল। এই নাইট্রোজেন আছে 5টা, এই 3টে এর কাছ থেকে নেবে, তাহলে 8টা হয়ে যাবে। তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে তখন? তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে? n 1টা 2টো 3টে, আর এই 2টো, আর এই নাইট্রোজেনের 1টা 2টো 3টে, এই 2টো, তখন কি দাঁড়াবে? এই দেখো এর মধ্যে 8টা আছে কিনা দেখো, 3 3 6 2 8। আবার এই বৃত্তের মধ্যে 8টা আছে কিনা দেখো, 3 3 6টা 2টো 8। তখন এরা কি গঠন করে যোগ্যটা? Na N2 নাইট্রোজেন গ্যাস। তাহলে লুইস গঠন হয়ে গেল। একটি সমযোজী যৌগের উদাহরণ যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন, HCl গ্যাস। উত্তরটা কি হবে? HCl গ্যাস। HCl গ্যাস। তো HCl গ্যাস একটি সমযোজী যৌগ, একটু আগে বলেছিলাম তুমি যখন একটা জলে দ্রবীভূত করবে, এটা তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যাচ্ছে। কি হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যাচ্ছে। তখন সে কি করছে? তড়িৎ পরিবহন করছে। একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। তরল তাহলে কি বলবো আমরা? একটি তরল সমযোজী যৌগ কি হবে? ইথাইল অ্যালকোহল, তাই না? উদাহরণ কি দেবো? ইথাইল অ্যালকোহল দিতে পারি। এটি তরল ও কঠিন সমযোজী যৌগ। তাহলে কি দেবো? তরল সমযোজী যৌগ কি দেবো? তরল সমযোজী যৌগ, তুমি জলও দিতে পারো। আর কঠিন সমযোজী যৌগ কি দেবো? কঠিন সমযোজী যৌগ কি দেবো? চিনি। জানো সব, হ্যাঁ বুঝতে পেরেছো? দেখো দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি আয়নীয় যৌগ, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। দেখো আমরা লবণ প্রত্যেকে বাড়িতে ব্যবহার করি, তো লবণটা হচ্ছে আয়নীয় যৌগ। আর জলও প্রত্যেকে ব্যবহার করি, জলটা সমযোজী যৌগ। একদম সহজ উদাহরণ। তাহলে কি লিখবো আমরা? লিখবো হচ্ছে লবণ ব্র্যাকেটে NaCl ও জল H2O। লবণটা হচ্ছে সমযোজী যৌগ NaCl, আর জলটা তড়িৎ যৌগ, আর জলটা হচ্ছে সমযোজী যৌগ। ঠিক আছে, বুঝা গেছে? নিচের কোনটি জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশেষ্য? দেখো এটা হচ্ছে কিন্তু কোনটা হবে? অপশন দেখো, এটা অবশ্যই অ্যাসিটিক অ্যাসিড, এইটা হবে। এটা মৃদু অ্যাসিড, এই জন্য মৃদু তড়িৎ বিশেষ্য। এটা কিন্তু হবে না, এটা কিন্তু তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা হবে না। তীব্র অ্যাসিড H2SO4, এটাও এটা তীব্র তড়িৎ বিশেষ্য কিন্তু। আর তীব্র ক্ষার, এটাও তীব্র তড়িৎ বিশেষ্য। আর NaCl এটা তো আয়নীয় যৌগ, প্রচুর তড়িৎ পরিবহন করে, এটা মৃদু তড়িৎ বিশেষ্য নয়। তাহলে কি? অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এবার বলছে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? দেখো চিনি হচ্ছে কি? সমযোজী যৌগ, তার জন্য সে কোনো আয়ন উৎপন্ন করে না। আর NaCl তড়িৎজয়ী যৌগ, তাই সে আয়ন উৎপন্ন করে। এই জন্য NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, বা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না। খুব সহজ। তাহলে কি বলবো? চিনি কি লিখবো? সমযোজী যৌগ। কি যৌগ? সমযোজী যৌগ, তাই আয়ন উৎপন্ন করে না। তাই আয়ন উৎপন্ন করে না। কিন্তু সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কি? আয়নীয় যৌগ। কি যৌগ? আয়নীয় যৌগ, তাই জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? আয়ন উৎপন্ন করে। তাহলে চিনি সমযোজী যৌগ, তাই আয়ন উৎপন্ন করে না। কিন্তু সোডিয়াম ক্লোরাইড কি যৌগ? আয়নীয় যৌগ, তাই জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে। তাই চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। তাহলে
দ্রবণে আয়ন উৎপন্ন করে, যা তড়িৎ পরিবহনে সাহায্য করে, যা তড়িৎ পরিবহনে সাহায্য করে। তাই চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। আমাদের কথা হচ্ছে যে NaCl এর জলীয় দ্রবণ আয়ন উৎপন্ন করে, কিন্তু চিনির জলীয় দ্রবণ আয়ন উৎপন্ন করে। সহজ, বুঝতে পারছো? নিচে জোড় পদার্থ কোন জোড়টি আইসো ইলেকট্রনিক? আইসো ইলেকট্রনিক মানে কি? সমান সংখ্যক বাইরে কক্ষে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে বা মোট সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে, তারা হচ্ছে আইসো ইলেকট্রনিক। নিয়নের কটা আছে? 10টা। অক্সিজেন তো নিচে যদি লিখে বলি, এর 10টা আছে, এর কটা? দেখো 8টা, 8টা নিচে তাহলে 9টা, তাহলে এটা আইসো ইলেকট্রনিক নয়। এটা হচ্ছে 1900 পড়াইছিলাম, তাহলে এটা 18টা, একটা ত্যাগ করেছে। এর কটা আছে? 10টা, তাহলে এটা আইসো ইলেকট্রনিক না। এটা কথা হচ্ছে 10টা, এটা কথা হচ্ছে এর 10, 8টা দুটো 10টা। এর কটা আছে? 10টা, এর কটা আছে? 18টা। তাহলে আইসো ইলেকট্রনিক কোনটা হবে? তাহলে এইটা। তাহলে সি দেখো, ইলেকট্রনের সংখ্যা সমান। অক্সিজেন ছিল 8টা, দুটো নিচে 10টা, তাহলে হয়ে গেছে 10 এর নিয়ম 10টা। তাহলে এটাই হচ্ছে আইসো ইলেকট্রনিক। তাহলে সি দেখো উত্তর ঠিক। H2O আর CH4 সমযোজী বন্ধনের সময় কত? তাহলে ছবিটা এঁকে ফেলে বুঝে যাবে। তাহলে H2O জলে, তাহলে অক্সিজেন, তার অক্সিজেন, তাহলে অক্সিজেনের বাইরে কক্ষে করা আছে 6টা আছে, আর হাইড্রোজেন বাইরে কক্ষে করা আছে 1টা করে। তাহলে এর করা আছে 6টা, তাহলে 2টো, এই 4টে, 5টা, 6টা, 6টা। আর এর সঙ্গে কি করবে? এই নিল 7টা, এর সঙ্গে 8টা। দেখো এর 8টা হবে কিনা, দেখো এর এই 8টা। আর হাইড্রোজেন অক্সিজেনের একটা নিয়ে এর 2টো, এই 2টো। তাহলে বন্ধনটা কেমন দাঁড়াচ্ছে? তাহলে আমার এই ও তাহলে বন্ধন কত? জলের বন্ধন কটি? তাহলে এর বন্ধন হবে 2টি বন্ধন। কটি বন্ধন? 2টি বন্ধন। তাহলে জলের বন্ধন কটা? 2টি। আর মিথেনে কার্বনের, এই কার্বন বাইরে 4টি আছে না, তাহলে এই 1টা, 2টো, 3টে, 4টে। আর হাইড্রোজেন তার বাইরে 4টে হাইড্রোজেন, CH4 তো এই 4টে হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। তাহলে কার্বন কি করবে? 4টে হাইড্রোজেনের নিয়ে তার অষ্টক পূর্তি করবে। দেখো কার্বন 8টা হয়ে গেছে, আবার প্রতিটা হাইড্রোজেন কার্বনের 1টি করে নেবে। তাহলে কি দাঁড়ালো? কার্বনের এই তার বন্ধন কটি? তাহলে 4টি বন্ধন। কটি বন্ধন? আচ্ছা, অক্সিজেনের এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটি আছে? অক্সিজেন 2টি বন্ধন, 2টি সমযোজী বন্ধন। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটি আছে? 2টি। এই একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এইটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। পরীক্ষা আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, শোনো, পরীক্ষাতে আসতে পারে। এই অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটি আছে? 2টো। দেখো এই একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে আনফেয়ার ইলেকট্রন জোড়। কেন আনফেয়ার? কেন বলছে? এই ইলেকট্রন জোড় কিন্তু কারোর সঙ্গে পেয়ার করেনি, কারোর সঙ্গে বন্ধন করেনি। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। তোমার শরীর ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, বেশি বেশি করে পড়ো। কোনো পরীক্ষার জন্য কোনো তোমাদের ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো সব উত্তরগুলো রেডি করে আমি পাঠিয়ে দেবো।
তোমরা সব পেয়ে যাবে। আমার এই ফলো করো পড়াগুলো তোমরা ফলো করতে থাকো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, হ্যাঁ, করে তোমরা নোটিফিকেশানটা অল করে দেবে। নোটিফিকেশান যদি তুমি অল করে দাও, আমার সমস্ত পড়াগুলো তুমি পেয়ে যাবে। এবং অবশ্যই পড়াগুলো দেখতে থাকো, তোমাদের সমস্ত আমি অ্যান্সার রেডি করে দিয়ে দেবো। ভালো থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে।